আচ্ছা, তো আমরা আগের দিন হাইপোথিসিস টেস্টিং পড়ছিলাম। সেখানে আমরা দেখলাম যে হাইপোথিসিসের মাধ্যমে আমরা পপুলেশনের কিছু একটা টেস্ট করি, এবং কিভাবে করি, আমরা পপুলেশনের একটা ছোট অংশ নিই যেটাকে বলা হয় স্যাম্পল। পপুলেশনের কি যে টেস্ট করি, পপুলেশনের যেটা টেস্ট করি সেটাকে বলা হয় প্যারামিটার। আর পপুলেশনের যেই জিনিসটা টেস্ট করি সেটাকে বলা হয় প্যারামিটার। তার একটা এবার কিভাবে টেস্ট করব, পুরো পপুলেশনটা তো আমার হাতে নেই, তাই একটা ছোট স্যাম্পল নেওয়া হয়। সেই স্যাম্পলের পপুলেশনের যেই প্যারামিটার, সেই স্যাম্পলের সেই রিলেটেড একটা জিনিস, মানে একটা কোয়ান্টিটি ইভ্যালুয়েট করা হয়, সেটাকে বলা হয় টেস্ট স্ট্যাটিস্টিক। দু ধরনের হাইপোথিসিস টেস্টিং হয়, একটাকে বলে টি টেস্ট আর একটাকে বলে জেড টেস্ট। টি টেস্টে টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে টি, আচ্ছা এটা স্মল টি লেখে না, এটাকে ক্যাপিটাল টি লেখে। টি টেস্টের ক্ষেত্রে টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে ক্যাপিটাল টি, আর জেড টেস্টের ক্ষেত্রে টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে স্মল জেড। তো ওই টি বা জেড ডিটারমাইন করে সেটাকে প্যারামিটারের সঙ্গে কম্পেয়ার করে তারপর আমি আর কি কতটা ম্যাচ করলে বলবো যে পপুলেশনের সম্পর্কে যা বলা হচ্ছে এটা ঠিক আছে, বা ম্যাচ না করলে বলবো ঠিক নেই। সেই রিলেটেডই যে থিওরি, ওটাই হচ্ছে হাইপোথিসিস টেস্টিং। তো কি ওয়ার্ড ছিল প্রথমত? নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, এগুলো আমরা ভালোভাবেই ডিসকাস করেছিলাম। আচ্ছা, এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, মানে আমরা দেখেছিলাম যে চারটে জিনিস আছে এই সংক্রান্ত যেগুলো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নাল হাইপোথিসিস, দু নম্বর হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস, আচ্ছা তারপরেই একটা ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স বলে একটা জিনিস, যেটাকে একটুখানি কোয়ালিটেটিভলি বলেছিলাম, আজকে কোয়ান্টিটেটিভলি বলবো যে এক্স্যাক্টলি কোন জিনিসটার ভ্যালুকে লেভেল অফ সিগনিফিকেন্স বলা হয়। এবং এই রিলেটেডই আরেকটা জিনিস হলো লেভেল অফ কনফিডেন্স, হুইচ ইজ একটা আরেকটার কমপ্লিমেন্টারি, অর্থাৎ লেভেল অফ সিগনিফিকেন্স মিনস 1 মাইনাস লেভেল অফ কনফিডেন্স। আরেকটা ইম্পর্টেন্ট ভ্যালু হচ্ছে, জিনিস হচ্ছে পি ভ্যালু। আচ্ছা, লেভেল অফ সিগনিফিকেন্সকে বলা হয় আলফা। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পি ভ্যালু। এবং ডিসিশন মেকিং জিনিসটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো পি ভ্যালু is compared with alpha। ঠিক আছে, আলফা জিনিসটা কি? লেভেল অফ সিগনিফিকেন্স। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ঠিক লেভেল অফ সিগনিফিকেন্স এই কথাটা বললে ব্যাপারটা যেন ঠিক রিয়েলাইজ করা যায় না, কিন্তু লেভেল অফ কনফিডেন্স বললে এই ব্যাপারটাকে রিয়েলাইজ করা যায়। তা জিনিসটা ঠিক কিরকম, এই চারটা দেখলে সেটা বুঝতে পারবি যে আমাদের কি কি ঘটনা ঘটতে পারে। আমাদের যে নাল হাইপোথিসিস কি সেটা তো আগের দিন বলেছি, এইচ নট। তো এইচ নটটা তো দুটোই হতে পারে, হয় এটা ট্রু হতে পারে বা এটা ফলস হতে পারে। আমি কিছু একটা হাইপোথিসিস পপুলেশন সম্পর্কে ধরে নিচ্ছি, সেটাকেই আমি টেস্ট করছি। হাইপোথিসিস টেস্টিং মানে নাল হাইপোথিসিসের সত্যতা যাচাই। ঠিক আছে, টু টেস্ট দ্য ট্রুথ অফ দ্য অরিজিনাল বা অ্যাজিউমড, হাইপোথিসিস মানে সাম অ্যাজাম্পশন, টু টেস্ট দ্য ট্রুথ অফ দ্যাট। তাহলে নাল হাইপোথিসিস সত্যি হতে পারে অথবা মিথ্যা হতে পারে। এখন আমাদের যে ডিসিশন, পসিবল অ্যাকশনের থেকে বেটার হচ্ছে বলা যে আমাদের ডিসিশন। তো আমরা কি করতে পারি? আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি, বা আমরা নাল হাইপোথিসিসকে
অ্যাকসেপ্ট করতে পারি, মানে আমাদের সাদা বুদ্ধিতে বলে যে দুটো অ্যাকশন কি হতে পারে, হয় আমরা এইচ নট কে রিজেক্ট করব অথবা আমরা এইচ নট কে অ্যাকসেপ্ট করব। এখানে ল্যাঙ্গুয়েজের একটা প্যাচ আছে। এইচ নট কে, এটা ভালো করে বুঝবি, এইচ নট কে রিজেক্ট করা, এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে দেয়ার ইজ নো কনফিউশন। একটা সার্টেন জিনিসের মধ্যে ব্যাপারটা না এলে আমরা বলি যে নাল হাইপোথিসিসটা ভুল। দেয়ার ইজ নো কনফিউশন ইন দ্য ল্যাঙ্গুয়েজ। মানে যেমন আমি বলতে পারি যে কোনো একজন নির্দিষ্ট টিচারের ক্লাসে কোনোদিনই কোনো স্টুডেন্ট আসে না, সেই অবস্থা আমি বলতেই পারি যে তার মানে ওই টিচারের ক্লাসে কিছু একটা গন্ডগোল আছে, হয় উনি রেগুলার ক্লাস নিচ্ছেন না বা উনি ঠিক মতো পড়াচ্ছেন না বা কিছু একটা। এটা যেমন আমি শিওরলি বলতে পারলাম। কিন্তু কোনো একজন টিচারের ক্লাসে প্রত্যেক দিনই দুজন স্টুডেন্ট আসে এবং ওই দুজন স্টুডেন্ট আসেই আসে, মানে তারা কোনোদিনই ফেল করে না। এই অবস্থায় তুই কিন্তু শিওরলি কিছু বলতে পারবি না যে তাহলে ওই স্যার খুব ভালো পড়ান। মানে ধর টোটাল স্টুডেন্ট 20 জন, আসে দুজন, এটা ঠিক যে 20 জনের মধ্যে 18 জন আসে না, আবার এটা ঠিক যে যেই দুজন আসে তারা প্রত্যহ আসে এভরিডে। তাহলে এই সিচুয়েশন তুই কিন্তু মানে তুই এটা মানে এই সিচুয়েশনে তুই একটাই কথা বলতে পারিস যে তার মানে উনি খারাপ পড়ান বা এই জিনিসটা আমি বলতে পারবো না। কিন্তু কি বলতে পারবো সেটা আবার কিন্তু ঠিক ফিক্সড না। তো নাল হাইপোথিসিস রিজেক্ট অ্যাকসেপ্টের ব্যাপারটা অনেকটা এরকম। নাল হাইপোথিসিস রিজেক্ট করা, এইটা নিয়ে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো কনফিউশন নেই। একটা নির্দিষ্ট এই যে ডিসিশন মেকিং পার্টটা বললাম, তো একটা নির্দিষ্ট কন্ডিশন স্যাটিসফাই হলে আমরা বলি যে নাল হাইপোথিসিসটা ভুল। দ্য নাল হাইপোথিসিস is wrong. কিন্তু এর বিপরীতে মানে what if null hypothesis can't be rejected? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। এটার মানে কি এটাই, does this mean that H naught is accepted? অনেক বইতে দেখবি যে মানে তোদের মনে হতে পারে যে এটা নিয়ে তো ভাবার কি আছে, এইচ নট রিজেক্ট তার অপোজিট এইচ নট অ্যাকসেপ্ট, তাই তো হওয়া উচিত। কিন্তু অনেক বইতে দেখবি এইচ নট অ্যাকসেপ্ট এই কথাটা থাকে না। কি থাকে? এইটা থাকে, ফেল টু রিজেক্ট এইচ নট, মানে এইচ নট আমরা রিজেক্ট করতে পারছি অথবা আমরা এইচ নট রিজেক্ট করতে পারছি না। আসলে মূল প্রশ্ন হচ্ছে এইচ নট কে সন্দেহ করা, এইচ নট ইজ আন্ডার ডাউট। তাই আমাদের ডিসিশনটাও ওই রকম যে এইচ নট ভুল অথবা এইচ নট ভুল নয়, কিন্তু এটার মানে কি এটা যে এইচ নটটা ঠিক। এবার দা অ্যাকচুয়াল অ্যান্সার ইজ এইচ নট আমরা অ্যাকসেপ্ট করতে পারি কিন্তু নট উইথ 100% গ্যারান্টি। অ্যাকচুয়ালি একটা রেজাল্ট এইচ নট রিজেক্ট, মানে একটা ডিসিশন হচ্ছে এইচ নট কে রিজেক্ট করা, আরেকটা ডিসিশন কি বলতো, আরেকটা ডিসিশন হচ্ছে এইচ নট কে অ্যাকসেপ্ট করা উইথ 90% কনফিডেন্স লেভেল কিংবা উইথ 95% কনফিডেন্স লেভেল কিংবা উইথ 80% কনফিডেন্স লেভেল। ঠিক আছে, ক্লিয়ার? এই কারণেই কখনো সরাসরি এইচ নট অ্যাকসেপ্ট বলে না, কারণ শুধুমাত্র এইচ নট অ্যাকসেপ্ট থাকার মানে কিন্তু বোঝাচ্ছে যে আমি 100% শিওর যে এইচ নটটা ঠিক। কিন্তু বাস্তবে হাইপোথিসিস টেস্টিং এর রেজাল্টে কখনো ওই রকম হয় না যে হয় রিজেক্ট নয় অ্যাকসেপ্ট। হাইপোথিসিস টেস্টিং এর রেজাল্ট হয় রিজেক্ট নতুবা অ্যাকসেপ্ট উইথ একটা নির্দিষ্ট পরিমাণের গ্যারান্টি। সেটা তোকে মেনশন করে দিতে হবে যে হোয়াট ইজ ইউর কনফিডেন্স লেভেল, এবং দিস কনফিডেন্স লেভেল ইজ নাথিং বাট 1 মাইনাস সিগনিফিকেন্স লেভেল, যেটা আমরা সরি যেটা আমরা আগের দিন বলছিলাম সিগনিফিকেন্স লেভেল বা আলফা। ঠিক আছে, 1 মাইনাস আলফা।
তাহলে লেভেল অফ সিগনিফিকেন্স ইউজুয়ালি লো থাকলে ভালো, কারণ আমি এইচ নটকে অ্যাকসেপ্ট করলাম কিন্তু 80% কনফিডেন্স নিয়ে, এই রেজাল্টটার তো সত্যি কথা বলতে অতটা ভ্যালু নেই, মানে অতটা ভালো রেজাল্ট তো নয় এটা। আমি যত বেশি কনফিডেন্স সহকারে একটা ডিসিশন নিতে পারবো তত সেটার গুরুত্বটা বাড়বে। আমি যদি তোকে বলি যে আমি নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করছি উইথ 50% কনফিডেন্স লেভেল, তাহলে তুই হাসাহাসি করবি। 50% কনফিডেন্স লেভেল নিয়ে একটা ডিসিশনকে অ্যাকসেপ্ট করার কোনো যুক্তিই নেই, মানে 50% শিওর, আমি হাফ শিওর, সেটার কোনো মানে ভ্যালু নেই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি এক্সপেক্ট করছি আমি হাইপোথিসিস টেস্টিং থেকে দু ধরনের রেজাল্ট পাবো। আইদার আমি এইচ নটকে রিজেক্ট করতে পারবো, অথবা আমি এইচ নটকে রিজেক্ট করতে পারবো না। রিজেক্ট করতে পারবো না এটার মানে হচ্ছে টু অ্যাকসেপ্ট এইচ নট উইথ মেবি 95% কনফিডেন্স। বোঝা গেল? এটা বোঝাটা কিন্তু খুব জরুরি যে হাইপোথিসিস টেস্টিং এর ডিসিশনটা আসলে এক্স্যাক্টলি কি ধরনের হয়। আচ্ছা, তো এবার আমার নাল হাইপোথিসিসটা অরিজিনালি ট্রু হতে পারে বা ফলস হতে পারে। এবার মনে কর যে নাল হাইপোথিসিসটা ট্রু, কিন্তু আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিলাম, তাহলে আমি একটা ভুল সিদ্ধান্ত নিলাম। এই ভুল সিদ্ধান্তটাকে বলা হয় টাইপ 1 এরার, যেখানে নাল হাইপোথিসিস সত্যি ছিল কিন্তু আমি এটাকে রিজেক্ট করে দিলাম। আরেকটা কি হতে পারে, উল্টোটা হতে পারে যে নাল হাইপোথিসিস ঠিক ছিল না কিন্তু আমি এটাকে রিজেক্ট করলাম না, তো দ্যাট ইজ কল্ড টাইপ 2 এরার। ঠিক আছে, তা এই দু ধরনের এরারের মধ্যে টাইপ 1 এরারটা মানে গুরুত্বটা বেশি বা একটু বেশি দেখা হয় জিনিসটাকে। টাইপ 1 এরার টু রিজেক্ট null hypothesis when it is true. এই জিনিসটারই টাইপ 1 এর করেসপন্ডিং প্যারামিটার হচ্ছে আলফা, আর টাইপ 2 এরারের করেসপন্ডিং প্যারামিটার to accept h naught যখন h naught is false। টাইপ 2 এরারের করেসপন্ডিং প্যারামিটারকে বলে বিটা, এবং পাওয়ার অফ দ্য টেস্ট কাকে বলে? 1 মাইনাস বিটাকে বলে। অর্থাৎ smaller the type 2 error, higher the power of the test। নাল হাইপোথিসিসকে ভুল করে অ্যাকসেপ্ট করে নেওয়ার প্রবাবিলিটিটা যত কমবে তত টেস্টের পাওয়ারটা বাড়বে। এখানেও সেই একই জিনিস, কিন্তু যে আসলে নাল হাইপোথিসিসকে আমি সন্দেহ করছি, এটাকে আমি রিজেক্ট করতেই চাই, এই জন্যেই যত আমি ভুলবশত অ্যাকসেপ্ট করবো না তত আমি বলবো যে টেস্টটা পাওয়ারফুল। মানে রিজেকশনটাই যে কোনো ভাবেই দেখতে গেলে রিজেকশনটাই যেন আমার মূল একটা আগে থেকে আমি মাথার মধ্যে ভেবে রেখেছি যে এই নাল হাইপোথিসিসটা ঠিক হবে না, রিজেক্ট করতে হবে, ভুল করে যাতে না অ্যাকসেপ্ট হয়ে যায়। ভুল করে অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা যত কমবে তত পাওয়ার অফ দ্য টেস্ট বাড়বে। ঠিক আছে? হ্যাঁ, তো মূল কথাটা হচ্ছে যে টাইপ 1 এরারটা আমার আর কি একটু বেশি ইম্পর্টেন্ট এবং আলফাটা হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আলফা দিয়ে আমি অ্যাকচুয়ালি বোঝাই যে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার প্রবাবিলিটিটা কিরকম। তাহলে হোয়াট ইজ দ্য লেভেল অফ সিগনিফিকেন্স আলফা? Alpha is the probability of rejecting a true null hypothesis। ঠিক আছে, probability of rejection of true null hypothesis। এবং যদি আমি h naught কে রিজেক্ট করি মানে টাইপ 1 এরার যেটা, তার মানে আমি ধরে নিচ্ছি যে অল্টারনেটিভ হাইপোথিসিসটা ট্রু, অর্থাৎ HA।
আচ্ছা, একটু পরে আসছি। আচ্ছা, এবার এই জিনিসটা দেখ, তিন ধরনের মানে অল্টারনেটিভ হাইপোথিসিস HA কত রকমের হতে পারে? আচ্ছা, ধরা যাক I want to test পপুলেশন মিন। একটা মোস্ট জেনারেল এক্সাম্পল নিয়ে বলছি, কোনো একটা ওই যেটা বলছিলাম আমেরিকার বাচ্চারা গড়ে সপ্তাহে 3 ঘন্টা টিভি দেখে, এটা একটা পপুলেশন মিন। তো মনে করি আমি কোনো একটা পপুলেশন মিন মিউ ইকুয়াল টু মিউ নট, সেটাকে আমি টেস্ট করতে চাচ্ছি। ঠিক আছে, সো এটার অল্টারনেটিভ হাইপোথিসিস কি কি ধরনের হতে পারে? একটা হতে পারে মিউটা মিউ নটের সঙ্গে ইকুয়াল নয়, অর্থাৎ ছোট হতে পারে, বড় হতে পারে। আরেকটা অল্টারনেটিভ হাইপোথিসিস হতে পারে আমি বলেই দিচ্ছি যে মিউটা মিউ নটের থেকে বড়। আরেকটা হতে পারে আমি বলেই দিচ্ছি যে মিউটা মিউ নটের থেকে ছোট। তাহলে এই তিন ধরনের অল্টারনেটিভ হাইপোথিসিস পসিবল। ঠিক আছে, এখন এর উপর বেস করে মানে হাউ টু টেস্ট আর কি দিস নাল হাইপোথিসিস, তার প্রসিডিওর হচ্ছে, প্রথম প্রসিডিওর অবশ্যই স্যাম্পলটাকে সিলেক্ট করা, এবং সেকেন্ড হচ্ছে স্যাম্পল থেকে আমাকে ডেটা কালেক্ট করতে হবে। কি কি ডেটা লাগবে আমার? প্রথমে লাগবে স্যাম্পল সাইজ n, তারপর আমাকে ক্যালকুলেট করতে হবে স্যাম্পল মিন x বার, তারপর আমাকে ক্যালকুলেট করতে হবে স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন s। এর বিপরীতে কনভেনশন হচ্ছে পপুলেশনের মিনকে লেখা হয় মিউ, অ্যাকচুয়ালি মিউ, সেটা নাল হাইপোথিসিস হলে তখন মিউ নট। পপুলেশনের মিনকে লেখা হয় মিউ দিয়ে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে লেখা হয় সিগমা দিয়ে, আর স্যাম্পলের মিনকে লেখা হয় এক্স বার এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে লেখা হয় এস। এস কে মানে সিগমা থেকে আলাদা করে বোঝানোর জন্য আর কি, দুরকম নোটেশন। তো আমাকে প্রথমে স্যাম্পলটা নিয়ে প্রথমেই তার স্যাম্পল সাইজ, স্যাম্পলের মিন এবং স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই তিনটে বার করতে হবে। এরপর আমাকে কি বার করতে হবে? আগের দিন স্টেপগুলো বলেছিলাম। এরপর আমাকে স্যাম্পলের উপর বেস করে একটা প্যারামিটার বার করতে হবে, যেটাকে বলা হয় টেস্ট স্ট্যাটিস্টিক। টেস্ট স্ট্যাটিস্টিক দু ধরনের হতে পারে, জেড হতে পারে বা টি হতে পারে। কখন আমি জেড ক্যালকুলেট করব, কখন আমি টি ক্যালকুলেট করব, তার নিয়ম আছে। নিয়ম হলো, যদি পপুলেশনটা আচ্ছা, যদি পপুলেশন সাইজ না, সরি পপুলেশন না, যদি স্যাম্পল সাইজ 30-এর থেকে বেশি হয়, যেই গ্রুপটার উপর আমি আমার সার্ভেটা করছি সেই গ্রুপটার সাইজ যদি 30-এর থেকে বেশি হয়, তাহলে পপুলেশনের ডিস্ট্রিবিউশনটা যেমনই হোক না কেন, যেমনই অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন হতে পারে বা নর্মাল নাও হতে পারে, সেটা ডাজ নট ম্যাটার, যেমনই হোক না কেন আমি
সেখানে জেডও ইউজ করতে পারি, টিও ইউজ করতে পারি, দুটোই ইউজ করতে পারি। এবার এটা নিয়ে অবশ্য কিছুটা মতবিরোধ আছে। একটা মতে বলে যে যদি সিগমা, আচ্ছা তার আগে বলি যে এই যে জেড আর টি দুটো টেস্ট স্ট্যাটিস্টিক বলছে, দুটোর মধ্যে পার্থক্যটা কি? জেড হচ্ছে এক্স বার মানে স্যাম্পেলের মিন মাইনাস নাল হাইপোথিসিস যেটা আমি টেস্ট করতে চাইছি, ডিভাইডেড বাই সিগমা অর্থাৎ পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই √n স্যাম্পেলের সাইজ। আর টেস্ট স্ট্যাটিস্টিক টিটা হচ্ছে এক্স বার মাইনাস মিউ নট ডিভাইডেড বাই স্যাম্পেলের যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস বাই √n। তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমি কি জানি তার উপর ব্যাপারটা ডিপেন্ড করছে। এখন ইন্টারেস্টিং হচ্ছে এসটা আমি সবসময় জানি, এস ইজ অলওয়েজ নোন, কেননা স্যাম্পেলটাকেই আমি স্টাডি করছি। স্যাম্পেলের এস জানি না, এটা হতেই পারে না। সিগমাটা অবশ্য এটা হতেও পারে যে আমি জানতেও পারি, আবার নাও জানতে পারি। কেমন? তার মানে সিগমা যদি আমার না জানা থাকে তাহলে আমাকে অবধারিতভাবে, এটা ভুল আছে, অবধারিতভাবে টি টেস্টই করতে হবে। টি স্ট্যাটিস্টিক বের করে ডিসিশন নেওয়াকে বলে টি টেস্ট, যদি সিগমা না জানা থাকে। আর যদি সিগমা জানা থাকে তাহলে আমি জেড টেস্টও করতে পারি, টি টেস্টও করতে পারি। এর মধ্যে আবার ব্যাপার হলো যেহেতু সিগমা এখানে জানা আছে, আমি জেড টেস্ট বা টি টেস্ট দুটোই করতে পারি, তো কোনটা করা উচিত সেটা নিয়ে একটুখানি সায়েন্টিস্টদের মধ্যে মতবিরোধ আছে, অনেক রকম আছে, বিভিন্ন মেটেরিয়ালে বিভিন্ন রকম পাবি। তো আমি বলবো যে কোনো একটা পার্টিকুলার ফলো করলেই ভালো, কারণ এগুলো আসলে খুব অনেক বড় থিওরি, মানে কখন কি ইউজ করবি সেটা একটা বিশাল বড় ব্যাপার, মানে বড় থিওরি আর কি সেটা। তো এত কিছু তো এক্ষুনি যেহেতু তোরা পড়ছিস না এই সিলেবাসের মধ্যে, তো আমার মনে হয় যে কোনো একটা স্ট্যান্ডার্ড রুল ফলো করাই ভালো। তো এখানে যেটা দেওয়া আছে সেটাই ফলো কর। সেটা হচ্ছে সিগমা যদি জানা না থাকে তাহলেই টি টেস্ট, যদি সিগমা জানা থাকে তাহলে জেড টেস্ট। কেমন? কেননা জেড বার করতে গেলে তোকে সিগমা জানতে হবে। তাই সিগমা যদি ইফ সিগমা ইজ নোন তাহলে তুই জেড টেস্ট করবি, যদি সিগমা ইজ আননোন তখন তুই টি টেস্ট করবি। কেমন? ক্লিয়ার? তাহলে এর মধ্যে আর বেশি কিছু কনফিউশন নেই, কেননা n greater than 30 হলেও সিগমা নোন হলে আমরা জেড টেস্ট করছি, n<30 হলেও সিগমা নোন হলে আমরা জেড টেস্টই করছি। ঠিক আছে, যদিও জাস্ট আমি একটা জানার জন্য জাস্ট বলছি যে n যদি greater than 30 হয় তাহলে জেড এর বদলে তুই কিন্তু টি টেস্টও করতে পারিস। আসলে n greater than 30 মানে পপুলেশনের সঙ্গে স্যাম্পেলের পার্থক্যটা ক্রমশই কমতে থাকে, এইটা হচ্ছে ব্যাপার। n30-এর বেশি মানে তো স্যাম্পেলটা যথেষ্টই বড়, তো দেখা গেছে যে পপুলেশনের সঙ্গে স্যাম্পেলের রেজাল্টের খুব একটা পার্থক্য থাকে না, ফলে স্যাম্পেলটা যদি যথেষ্ট বড় হয় তখন জেড এর বদলে টি ইউজ করলে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার। কিন্তু স্যাম্পেল যদি যথেষ্ট ছোট হয় তখন তোকে কিন্তু সিগমা জানা থাকলে জেডই করতে হবে, ইউ আর মানে ফোর্স টু ডু দ্যাট। স্যাম্পেল যদি যথেষ্ট ছোট হয় তখন সিগমা জানা থাকলে অবশ্যই তোকে জেড টেস্ট করতে হবে, এবং স্যাম্পেল ছোট হলে জেড টেস্টটাই প্রেফারেবল, টি টেস্টের রেজাল্টটা অতটা রিলায়েবল হয়ও না। কিন্তু স্যাম্পেল যদি বড় হয় তখন জেড টেস্টও কর, টি টেস্টও কর, কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল এখানে দুটো জিনিস ম্যাটার করছে, এক হচ্ছে স্যাম্পেল সাইজ, দুই হচ্ছে আমার ডেটা অ্যাভেলেবেল। রাইট? তার উপর ডিপেন্ড করে তুই জেড টেস্ট করবি বা টি টেস্ট করবি। এখন বিষয় হলো ডেটা অ্যাভেলেবেল, তো সিগমা যদি জানা থাকে তাহলে তুই জেড অর টি যে কোনো একটা করতে পারিস। কেন করতে পারিস? কেননা এস ইজ অলওয়েজ নোন, এসটা তো তোর স্যাম্পেল তোর হাতে আছে।
কিন্তু সিগমা যদি আননোন থাকে তাহলে তুই জেড টেস্ট কোনোভাবেই করতে পারিস না, তখন তোকে বাধ্যতামূলকভাবে টি টেস্টই করতে হচ্ছে। স্যাম্পল সাইজের বেসিসে কি বলা যায়, স্যাম্পল যদি যথেষ্ট বড় হয়, অর্থাৎ দেখা গেছে 30-এর বেশি হলেই এটা সম্ভব, তখন জেড বা টি টেস্ট যে কোনো একটা করা যেতে পারে, রেজাল্টের খুব একটা পার্থক্য হয় না। কিন্তু স্যাম্পল সাইজ যদি ছোট হয় তখন কিন্তু জেড টেস্ট আর টি টেস্টের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে, এবং তখন জেড টেস্টটাই প্রেফারেবল। চেষ্টা করতে হবে জেড টেস্টটা করার, কিন্তু সবসময় তো চেষ্টা করলেই চেষ্টা করা যাবে না, কারণ সিগমা যদি তোর না জানা থাকে তখন তোকে বাধ্য হয়ে টি টেস্টই করতে হবে। তো তখন বাধ্য হয়ে টি টেস্ট করতে হবে, মানে সেটা তো কিছু করার নেই, কিন্তু স্মল স্যাম্পল হলে প্রেফারেবল হলো জেড টেস্ট করা। ম্যাম, এখানে এসটা হচ্ছে স্যাম্পলের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিশন, আর হচ্ছে সিগমাটা হচ্ছে পপুলেশনের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার ম্যাম, জেড এবং টি টেস্টের ক্ষেত্রে সিগমাটা তো পপুলেশনের ক্ষেত্রে তো ব্যবহার হচ্ছে, হ্যাঁ, কিন্তু মানে জেড টেস্ট মানে কিন্তু হচ্ছে, মানে তুই যদি না মানে হ্যাঁ বল। সিগমাটা কথা ভাবছি, হ্যাঁ, সিগমাটা তো পপুলেশনের ক্ষেত্রে, কিন্তু আমরা পপুলেশনের, তো স্যাম্পল নিয়ে, হুম, স্যাম্পল নিয়ে আমরা অ্যাকচুয়ালি তো কাজ আমরা করছি। স্যাম্পল, হ্যাঁ, তখন আমরা মানে সিগমাটাকে ব্যবহার করবো কেন? ও, সিগমাটাকে ব্যবহার করবি কেন? আসলে দেখ, ব্যাপারটা তো জেড আর টি হচ্ছে দুটো, হ্যাঁ এটা তুই একদমই ঠিক বলেছিস, যে আমরা অ্যাকচুয়ালি বলছিলাম যে আমরা স্যাম্পেলের বেসিসে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছি, বেসড অন স্যাম্পল। সেই হিসাবে তুই বলছিস যে আমার সবসময় টিটাই ইউজ করা উচিত, তাই তো? টি টেস্ট প্রেফারেবল। হ্যাঁ, হুম হুম, ঠিকই বলেছিস। এবং এটা অনেক স্ট্যাটিস্টিশিয়ানের এটাই বক্তব্য, যে আমাদের সবসময় টি টেস্ট ইউজ করা উচিত, কারণ টি টেস্টটা স্যাম্পেলের স্যাম্পেলের মানে প্রকৃত রিপ্রেজেন্টেশনটা টি টেস্টই, কেননা টি টেস্টের মধ্যে সবকিছুই স্যাম্পেলের জিনিস আছে। কিন্তু অনেক স্ট্যাটিস্টিশিয়ান বলেন যে যেহেতু স্যাম্পেলটা পপুলেশনের একটা খুবই ছোট অংশ, তাই আমি যদি পিওরলি স্যাম্পেলের জিনিস নিয়েই পুরো ডিসিশনটা নিই, তাহলে আমার ডিসিশনে ভুল থেকে যাবে, বা টাইপ 1 এরার বা টাইপ 2 এরারের সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তাই প্যারামিটারের মধ্যে একটা ডেটা পপুলেশনে ঢুকিয়ে নেওয়া উচিত। এটা অনেকে আর্গু করে। এটা কিন্তু আবার বলি যে এটা কিন্তু পুরোটাই মানে তুই ডিসিশন যেটা পাচ্ছিস সেটা কতটা ঠিক পাচ্ছিস তার উপর ডিপেন্ড করছে। তো অনেকে বলে যে এসটা পুরোপুরি স্যাম্পেলের জিনিস। আবার দেখ, আমরা সব কি স্যাম্পেলের জিনিস ইউজ করছি এক্সামে? হ্যাঁ, সব স্যাম্পেলেরই ইউজ করছি, রাইট, সেটা ঠিকই। কিন্তু সিগমাটা অনেকে আর্গু এই জন্যই করেন, মানে ওনাদের বক্তব্যটা হচ্ছে যে পপুলেশনের একটা জিনিস এখানে ঢুকে থাকলে স্যাম্পেলটা যদি ঠিক মতন চুজ নাও করা হয়, কেননা স্যাম্পেলটাকে ঠিক মতন নেওয়াটা কিন্তু, যেটা আগের ক্লাসে বলছিলাম, স্যাম্পলিং যেটাকে বলে, স্যাম্পলিং জিনিসটা কিন্তু একটা প্রচন্ড ভাইটাল জিনিস, এবং মানে যে কোনো মানে স্ট্যাটিস্টিক্সের রেজাল্টকে ভুল বলে দেখিয়ে, মানে ভুলভাল রেজাল্টও ইচ্ছে করলে দেখানো যেতে পারে বাই আ রং স্যাম্পলিং। তো যেহেতু স্যাম্পেলের মানে স্যাম্পলিংটা ভুল হওয়ার ইয়েটা অনেক মানে হতেই পারে, মানে এটা তো পুরোটাই যে সার্ভে করছে তার উপর ডিপেন্ড করছে, তাই মানে রেজাল্টের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য অনেকে টেস্ট স্ট্যাটিস্টিকের মধ্যে, যদিও এটা ঠিকই ঢোকানো উচিত নয়, কিন্তু অনেকে চান যে টেস্ট স্ট্যাটিস্টিকের মধ্যে একটা পপুলেশনের প্যারামিটার থাক, এটাই জাস্ট, এটাই, আর আর কোনো কারণ নেই। হুম, ম্যাম, এই যে টেস্ট, হ্যাঁ এটা কি নাল হাইপোথিসিস সত্যি হয়, মানে ট্রু হওয়া সত্ত্বেও একে মানে রিজেক্ট করার জন্য কি এই টেস্টটা? হ্যাঁ, জেড টেস্ট টি টেস্ট দুজনেরই উদ্দেশ্য হচ্ছে এইটা জানা যে নাল হাইপোথিসিসকে কি আমি রিজেক্ট করব। মানে আমার প্রশ্নটা কিন্তু এটা নয় যে নাল হাইপোথিসিসকে আমি অ্যাকসেপ্ট করব। আমার প্রশ্নটা কিন্তু এটা সবসময়ই মনে রাখবি যে না, মানে হাইপোথিসিস টেস্টিং মানেই হচ্ছে শুড উই রিজেক্ট নাল হাইপোথিসিস। যেই টেস্টই করি না কেন উদ্দেশ্য এটাই, যে নাল হাইপোথিসিসকে কি আমরা রিজেক্ট করব।
উত্তরটা ইয়েস হতে পারে, উত্তরটা নো হতে পারে, উইথ ওই যে কনফিডেন্স লেভেল। ঠিক আছে, যেই টেস্টই করি না কেন, উদ্দেশ্য হচ্ছে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব কিনা সেইটার উত্তর পাওয়া। বুঝেছিস? এবার কখন কোন টেস্টটা করব সেইটা তোর চয়েস, কিছুটা ডেটার উপর ডিপেন্ড করবে, কিছুটা তুই কি স্টাডি করছিস, মানে বাচ্চাদের টিভি দেখা স্টাডি করার সময় যা টেস্ট করবি, হাসপাতালে রোগীর সংখ্যা টেস্ট করার সময় তুই সেই টেস্ট নাও করতে পারিস। এগুলো একটা প্রচন্ড মানে মানে ওটা যেটা বললাম এটা পুরো আলাদা ব্রাঞ্চ আর কি স্ট্যাটিস্টিক্সে। হুম, তো এটা অ্যাকচুয়ালি এত কম সময়ে বলাটা একটু মুশকিল, কিন্তু তবে রাফলি কিন্তু এটা ফ্যাক্ট। মানে টি টেস্ট আর এস টেস্টের একটা ব্যাপারই হচ্ছে যে মানে কি বলে, সরি, জেড টেস্ট একটু আর কি ঘাপলা টেস্ট, কেননা জেড টেস্টের মধ্যে আমি একটা সিগমা ঢুকিয়ে দিচ্ছি যেটা স্যাম্পেলের কোনো প্রপার্টি নয়। সেই হিসেবে দেখতে গেলে টি টেস্টটা অনেক বেশি পিওর, কারণ টি টেস্টের মধ্যে সবকিছুই স্যাম্পেলেরই জিনিস। কিন্তু সিগমাটা অনেকে পছন্দ এই কারণে করে, কেননা একটা জিনিস অন্তত থাকুক যেটা আর কি মানে যেটা আর কি মানে স্যাঙ্গুইন। মানে ওনাদের বক্তব্য হচ্ছে যে আমি যদি আমার স্যাম্পেলটা যদি ট্রু রিপ্রেজেন্টেশন অফ পপুলেশন হয়, তাহলে সিগমা আর এস এর মধ্যে আর কি ডিফারেন্সটা মানে সিগমার এসটা কাছাকাছি থাকবে। এই সমস্ত আর্গুমেন্ট ধরে, তবে এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে, আসলে এভাবে বলাটাও ঠিক নয়। এটার মধ্যে আরো অনেক বিষয় আছে যে আমি জেড টেস্ট নেবো কিনা, টি টেস্ট নেবো কিনা, জেড টেস্টটা ভালো বা খারাপ, এইসব। বুঝেছিস? তবে তাও কিন্তু বলবো জেড টেস্টের মধ্যে সিগমা থাকে বলে জেড টেস্ট অনেক বেশি পপুলার, মানে লোকে জেড টেস্টই করতে চায়, টি টেস্টটা করতে চায় না অতটা। আচ্ছা, আর কিছু জিজ্ঞেস করবি? যে টাইপ টাইপ 1 এরর, টাইপ 2 এরর, হ্যাঁ, এটা হচ্ছে নাল হাইপোথিসিস মানে সত্যি হওয়া সত্ত্বেও এটাকে রিজেক্ট করা হচ্ছে কেন? মানে করছে ও করা হচ্ছে কেন মানে তুই ডিসিশনটা ভুল নিচ্ছিস। মানে মানে মনে কর যে ধর আমাদের কলেজে ফার্স্ট ইয়ারে টোটাল কতজন ভর্তি হয়েছে, মোটামুটি ভাবে 500 স্টুডেন্টস ভর্তি হয়েছে। এখন ধর এদের একটা অ্যাভারেজ ইনকাম হিসাব করা হলো, যার কাছে ফুল ডেটা আছে, যেমন আমার কাছে পুরো ডেটা আছে, মানে অ্যাডমিশন কমিটির কাছে পুরো ডেটা আছে। তারা হিসাব করেছে 500 জন স্টুডেন্টের অ্যাভারেজ ফ্যামিলি ইনকাম আমরা হিসাব করলাম, আমরা পেলাম 36,000। এখন এই 500 জন স্টুডেন্ট তোর কাছে অ্যাক্সেসিবল নয়। তুই যদি এটা টেস্ট করতে চাস তাহলে তোর ক্ষেত্রে নাল হাইপোথিসিস, তুই কি টেস্ট করতে চাচ্ছিস, মিউ নট 36,000, এটা হচ্ছে টু বি টেস্টেড। কেন তুই টেস্ট করতে চাচ্ছিস? মানুষ কখন কোনো জিনিসকে টেস্ট করে, যখন সে সেটাকে সন্দেহ করে। তোর যদি মনেই হয় যা এসেছে ঠিকই এসেছে, তাহলে তুই এত কষ্ট করে টেস্ট করতে যাবি না। তার মানে তুই এটা টেস্ট এই জন্যই করছিস কারণ তোর মনে হচ্ছে 36,000টা ঠিক নয়। হুম, আচ্ছা, এবার ঠিক নয়, তাহলে তোর কি মনে হয়? তোর তো কিছু তো একটা মনে হয় যার জন্য তোর 36,000কে তুই টেস্ট করতে চাস। হয় তোর মনে হয় যে 36,000 হবে না, এটা 36,000-এর থেকে বেশি হবে, এত কম নয় স্টুডেন্টদের ইনকাম। আচ্ছা, আর তোর কি মনে হতে পারে যে এতটা বেশি নয়, এখানে বেশিরভাগই গরিব ছেলেমেয়েরা পড়তে আসে গভর্নমেন্ট কলেজে, তাহলে 36,000 হবে না, আসলে এটা আরো কম হওয়া উচিত। আরেকটা তোর কি মনে হতে পারে যে কম না বেশি জানি না, তবে 36,000টা নয়, 36,000 নয়। তাহলে নাল হাইপোথিসিসের আমরা যেটাকে সন্দেহ করি এবং তার বদলে যেটা ঠিক হবে বলে ভাবি, সেটাই হচ্ছে আমার অল্টারনেট হাইপোথিসিস। হলো? আচ্ছা, এবার তুই টেস্ট করবি, তুই তো 500টা স্টুডেন্টকে চিনিস না, বা চিনিস না অ্যাকচুয়ালি, আর ওরম ভাবে লোককে গিয়ে গিয়ে আপনার ইনকাম কত বলুন, এটা একটু সেন্সিটিভ ডেটা, তুই পারবি না, ফিজিক্যালি ইম্পসিবল। তখন তুই কি করতে চাইবি, তুই হয়তো তোর ডিপার্টমেন্টের স্টুডেন্টদের আর হয়তো কেমিস্ট্রি ম্যাথ এরা যেহেতু পিওর সায়েন্স, এদের সঙ্গে একটা তাও বন্ধুত্ব আছে মোটামুটি, তুই হয়তো 3টে ডিপার্টমেন্টের লোককে চিনিস।
ফিজিক্সে এখন আমাদের স্টুডেন্ট আছে হচ্ছে 7, কেমিস্ট্রিতে মোটামুটি বোধহয় 20 আছে, ম্যাথে ওরকমই আছে 15 বা 20। তাহলে 20, 30, 35, 35 7 42, টোটাল 42, অলরেডি গ্রেটার দেন 30। যাই হোক, তাহলে টোটাল 42, এটা হচ্ছে তোর স্যাম্পল সাইজ। তুই 42টা স্টুডেন্টের ডেটা কালেক্ট করতে পারছিস। আচ্ছা, এরপর হাইপোথিসিস টেস্টিং এর একটা প্রসেস আছে, সেটা তো পুরোটা এখনো ডিসকাস করিনি। যাই হোক, প্রথম স্টেপ হচ্ছে তোকে ডিসাইড করতে হবে তুই জেড টেস্ট করবি বা টি টেস্ট করবি। তো তোর কথায় মনে হচ্ছে তুই জেডটা খুব একটা পছন্দ করছিস না, তুই হয়তো টি টেস্টই করতে, ঠিক আছে কর, আমার কোনো প্রবলেম নেই। তো তাহলে টি টেস্ট করবি মানে তোর টেস্ট স্ট্যাটিস্টিক হিসেবে তুই চুজ করছিস টি কে। আচ্ছা, তা টিটা কি এক্স বার মাইনাস মিউ নট বাই এস বাই রুট এন। এক্স বার মাইনাস কাকে টেস্ট করবি? 36,000 কে। আচ্ছা, এসটা তুই বার করতে পারবি, এস আর এক্স বার, এটা তো তুই 42 জনের সঙ্গে কথা বলবি, ওরা ডেটা দেবে, তুই বার করবি। এটা ইন রিয়েলিটি তোরা করতেই পারিস, মানে এটা পুরোটা শিখে নেওয়ার পর। আচ্ছা, ডিভাইডেড বাই রুট এন হচ্ছে রুট 42। তো এরকম করে তুই টি এর কিছু একটা ভ্যালু পাবি, ধর পেলি 2.02, সাপোজ পেলি। এটা হচ্ছে তোর টেস্ট স্ট্যাটিস্টিক। এরপর আরো কিছু স্টেপ আছে, তোকে পি টেস্ট স্ট্যাটিস্টিক বের করার পরে তোকে পি ভ্যালু বের করতে হবে, সেটা বলবো কি করে করে, এবং পি ভ্যালু জিনিসটা কি সেটাও বলবো। তারপরে পি ভ্যালুকে কম্পেয়ার করতে হবে আলফার সাথে, কম্পেয়ার উইথ আলফা। তো এই দুটো স্টেপ এখন আমি বলিনি, এটা আমি বলবো। এই কম্পেয়ার উইথ আলফা করে তুই তোর ডিসিশনটা নিবি। কিন্তু সমস্যা হলো যে সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স যারা পড়ে, যেহেতু স্কুল লেভেলে সায়েন্স পড়ার খরচটা একটু বেশি, কলেজ লেভেলেও তাই, সায়েন্সের ফিস বেশি থাকে, টিউশন ফিস, কারণ ল্যাবরেটরি থাকে। তো সায়েন্সে কিন্তু সাধারণত একটু বেশি ইনকাম, মানে তুলনামূলকভাবে বলছি, আর্টসের তুলনায় কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের ফ্যামিলি ইনকাম সাধারণত বেশি হয়। অনেক, সবারই বেশি হবে না, কিন্তু অনেক সাধারণত, অর্থাৎ মেজরিটির ক্ষেত্রে দেখা যাবে তো বেশি। সম্ভাবনা আছে যে তুই যে এক্সপার্টটা পাবি সেটা কিন্তু মিউ নটের থেকে বেশিই পাবি। এবং এটাই তো ফাইনাল ডিসিশন না, ফাইনাল ডিসিশন তো এখানে আসবে যে তুই নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবি বা করবি না, কি পাবি তুই আর কি ডিসিশনটা। তো এখানে এটা হতেই পারে যে তুই অ্যাকচুয়ালি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবি, সেটাই হবে অ্যাকচুয়ালি। তুই যদি সত্যি এটা করিসও না, এটাই হবে, কেননা সত্যি সায়েন্সের স্টুডেন্টদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অন অ্যান অ্যাভারেজ একটু বেশি হয় আর্টসের থেকে। তাহলে তুই নাল হাইপোথিসিসকে রিজেক্ট করলি, কিন্তু আসলে কিন্তু এই ডেটাটা কারেক্ট, দিস ইজ আ ট্রু ডেটা। তাহলে একটা ট্রু ডেটা, যখন তুই পুরো ডেটাটা তুই যদি আরেকটু কষ্ট করিস, 500টা স্টুডেন্টের সঙ্গে দেখা করিস, তখনই তুই নিজেই বুঝতে পারবি যে না, মিউ নটটা তো ঠিকই ছিল, নাল হাইপোথিসিস ওয়াজ ট্রু। তার মানে তুই রিজেক্ট করছিস, কিন্তু নাল হাইপোথিসিস ওয়াজ ট্রু, অর্থাৎ হিয়ার ইউ আর মেকিং আ টাইপ 1 এরর। বুঝতে পারলি টাইপ 1 এরর কখন হয়? কারণ স্যাম্পল তো না, এবার স্যাম্পলটা ঠিক মতো চুজ হচ্ছে বা হচ্ছে না তার উপর জিনিসপত্র ম্যাটার করে যাচ্ছে, বুঝেছিস? মানে ডেটা হ্যান্ডলিং আসলে একটা, মানে কি বলবো, মানে একটা বিশাল বড় ব্যাপার। মানে ডেটার উপর কত কিছু ডিপেন্ড করে। মানে ইনফ্যাক্ট মানে আমি যখন অনলাইন ক্লাস নিতাম, মানে যখন যেসব মানে লকডাউনের পর আর কি, তো এবার গ্রামের দিকে তো, মানে মফস্বলের দিকে অ্যাকচুয়ালি ডেটা কানেক্টিভিটির অবস্থাটা শহরের থেকে অনেক খারাপ। মানে আমি যেখানে থাকি হলদিয়াতে, সেখানেই আমার মোবাইল ডেটা প্রায় থাকেই না। কিন্তু এবার শহরের দিকে যারা পড়াচ্ছে তারা কিন্তু এটা খুব একটা বিশ্বাস করতো না, কারণ ওদের ডেটা, ওদের স্যাম্পল একরকম, আমার স্যাম্পল আলাদা। তো এগুলো হতেই পারে, মানে নাল হাইপোথিসিস ট্রু কিন্তু তুই রিজেক্ট করে দিলি, বা নাল হাইপোথিসিস ফলস কিন্তু তুই অ্যাকসেপ্ট করে নিলি। তো যে কোনো একটা হতে পারে। আর এটাকে টাইপ 1 এরর বলে, এবং টাইপ 1 এররের যে প্রবাবিলিটি সেটাই হচ্ছে আলফা। আচ্ছা, এবার পি ভ্যালুতে আসি। এই অবধি বুঝেছি আমরা। সরি, হ্যাঁ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, ওই জন্য মাঝে মাঝে একটু হুঙ্কার দিচ্ছি।
আচ্ছা, পি ভ্যালুতে যাওয়ার আগে দুটো ছোট জিনিস বলে নি। সেটা হলো যে আচ্ছা, যখন আমার অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে, এই যেখানে দেখছিস টেস্ট স্ট্যাটিস্টিক সেট, জেডটার জেড টেস্টের অ্যাকচুয়ালি অনেক রকম ব্যাপার আছে, যার জন্য জেড টেস্টের অনেক কি বলবো, মানে জেড টেস্টের অনেক রকম মেরিট আছে, অ্যাডভান্টেজ আছে, সেগুলো যেহেতু তুই জানতে চাচ্ছিস সেটা আমি তাহলে আরেকটু দেখে নিয়ে পরে একদিন বলে দেবো, কেমন? এক্ষুনি বলছি না, বিয়ন্ড দ্য স্কোপ অফ ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ, তো যদি আমার অল্টারনেট হাইপোথিসিসটা এরকম হয় যে মিউ নট ইকুয়াল টু মিউ নট, তার মানে এখানে দুটো সম্ভাবনা হতে পারে। মানে আমি জাস্ট বলছি যে মিউ মিউ নটের সঙ্গে সমান নয়, আমার এটাই মনে হচ্ছে। তার মানে এখানে দুটো জিনিস হতে পারে, মিউ মিউ নটের থেকে বড় হতে পারে, মিউ মিউ নটের থেকে ছোট হতে পারে, তাই তো? যেটা বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা নেই। তাহলে বাকি দুটোর ক্ষেত্রে দ্য টেস্ট বিকামস ওয়ান সাইডেড, একটা দিকে টেস্টটা করতে হচ্ছে। আর এইটার ক্ষেত্রে দ্য টেস্ট বিকাম টু সাইডেড, এটাকে ওয়ান সাইডেড বা অনেক সময় ওয়ান টেইলড টেস্টও বলা হয়, টু সাইডেড কে অনেক সময় টু টেইলড, দুটো লেজ, টু টেইলড টেস্টও বলা হয়। আচ্ছা, এবার নেক্সট হলো আলফা। আলফাটা কি? প্রবাবিলিটি অফ টাইপ 1 এরার। টাইপ 1 এরারে আমরা কি করছিলাম? আমরা এইচ নট কে রিজেক্ট করছি, ঠিক? আচ্ছা, ধরা যাক এই যে জেড যে ভেরিয়েবলটা আমি পেয়েছি সেটা, মানে ধরা যাক অরিজিনাল পপুলেশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, না হলে তো নর্মালের গল্প আসবে না। ধরা যাক অরিজিনাল পপুলেশন ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, সেক্ষেত্রে এটা কিন্তু মানে যে জেড যেটা পেলাম সেটা কিন্তু স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, অর্থাৎ n 0 1। এইটারও একটা প্রুফ আছে, এটা তো এখান থেকে ঠিক স্ট্রেট ফরওয়ার্ড নয় ব্যাপারটা, এটার একটা প্রুফ আছে, কিন্তু সেটা এখন থাক, মানে এগুলো এতটা ডিটেলস আসলে তোদের নেই, বুঝেছিস? এটা জাস্ট জেনে রাখ যে জেড যেটা তোরা এইভাবে বার করছিস জেড টেস্ট, সেই জেড টেস্টটা কিন্তু অ্যাকচুয়ালি জেড ফলোজ, মানে যদি অরিজিনাল পপুলেশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যেমন পপুলেশন হাইট সবসময় নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তো অরিজিনাল পপুলেশন যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে তুই যে জেড মানে ক্যালকুলেট করবি সেটা সবসময় স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। আচ্ছা, এবার তাহলে যদি জেডটা যদি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তার কার্ভ কিরকম দেখতে হবে? এরকম ঘন্টার মতো বেল শেপড। এইবার আমরা কি বলছি? এবার আমরা বলছি যে আমাদের একটা আলফার কনসেপ্ট আছে যেখানে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছি, ঠিক আছে? আচ্ছা, আমার নাল হাইপোথিসিসটা এখানে কি? মিউ ইকুয়াল টু মিউ নট, এইটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। এখন যদি আমার অল্টারনেট হাইপোথিসিস হয় মিউ নট ইকুয়াল টু মিউ নট, তার মানে এখানে তো দুরকম হতে পারে, মিউটা মিউ নটের থেকে অনেক বড় বা মিউটা মিউ নটের থেকে অনেক ছোট। তার মানে এই যে প্রবাবিলিটিটা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার, এটা তার মানে দুটো ভাগ হয়ে যাবে প্রবাবিলিটিটা, আলফা বাই টু, আলফা বাই টু। আলফা বাই টু একটা যখন মিউ ভেরি স্মল, মানে মিউ স্মল আর কি মিউ নটের থেকে, আর একটা হয়ে যাবে যে মিউ বিগ বা মিউ লার্জ।
অর্থাৎ এই যে জেড এর যে নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা তিনটে রিজিয়নে ভাগ হয়ে যাবে। কেন, কিরকম ভাবে ভাগটা হবে? এমন ভাবে ভাগ হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কি, আলটিমেটলি দিস ইজ আ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, রাইট? এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা মনে করি। নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ আ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং প্রবাবিলিটিটা অ্যাকচুয়ালি কি দিয়ে বোঝানো হয়? কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভ, রাইট? ইন কেস অফ আ নর্মাল ডিস্ট্রিবিউশন ব্যাপারটা তো এরকম থাকে, এইদিকে ধর মনে কর এক্স আছে, তখন আমরা কি বলি যে এক্স এর ভ্যালুটা x1 এবং x2 এর মধ্যে থাকার প্রবাবিলিটি হচ্ছে এই এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা হচ্ছে আমার প্রবাবিলিটি। তাহলে এক্ষেত্রে আলফাটাও তো একটা প্রবাবিলিটি, তাহলে আলফাটা নিশ্চয়ই এরিয়া আন্ডার দ্য কার্ভ, রাইট? এখন আলফাটা কি বোঝাচ্ছে? নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা বোঝাচ্ছে। তার মানে আলফাটা বোঝাচ্ছে যে জেডটা খুবই বড় হবে বা খুবই ছোট হবে। তাহলে আলফাটা, এই যে আলফা বাই 2 তে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু একটা মানে ক্রিটিক্যাল ভ্যালু আছে, যার মানে আলফার তো কিছু একটা ভ্যালু আছে। তো এই এরিয়া আন্ডার দ্য কার্ভের হিসাবে যদি ভাবি, তাহলে নিশ্চয়ই ডান দিকে এবং বাদিকে দুটো লেজ বেরোবে, যাদের এরিয়া আন্ডার দ্য কার্ভের ভ্যালুটা হবে আলফা বাই 2 আলফা বাই 2, এবং এই যে দুটো এরিয়া, এই দুটো এরিয়াই হচ্ছে আর আর বা রিজেকশন রিজিয়ন। আর মধ্যবর্তী যে এরিয়াটা, সেটা হচ্ছে এ আর বা অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। ব্যাপারটা বোঝা গেল? এটা আমরা একটু ব্যাকে এলাম। কোনো একটা হাইপোথিসিসকে টেস্ট করছি, আলফা, তার একটা টাইপ 1 এরার প্যারামিটার হচ্ছে আলফা। আলফা বলতে কি বোঝায়? আমরা H0 কে রিজেক্ট করছি, রাইট? এবার মনে করি আমার অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে যে মিউ নটের সঙ্গে সমান নয়। তার মানে আমি কি আমার কি বক্তব্য? হয় মিউটা বড়, নয় মিউটা ছোট। তো এইবার প্রশ্ন হচ্ছে এই বড়টা মানে অ্যাকচুয়ালি কত বড়, বা ছোটটা মানে অ্যাকচুয়ালি কত ছোট বলে আমি মনে করছি। এই যে আলফা, এর আগের দিন বলেছিলাম যে আলফা কিন্তু পিওরলি ইট ইজ ইয়োর চয়েস। পি ভ্যালু এটা কিন্তু কোনো চয়েস নয়, পি ভ্যালুটা আমরা ক্যালকুলেট করবো, উই উইল ক্যালকুলেট। কিন্তু আলফাটা কিন্তু তোর চয়েস, যে মানে এই আগের উদাহরণটাতেই আমি যদি আসি, যে এই যে তোর মনে হচ্ছে 36,000, এটা ভুল, তা তুই মানে কোন লিমিটে গেলে তুই এটাকে ভুল বলবি? মানে কতটা বড় হলে, মানে তুই যদি 37,000 পাস, তাহলে কি তুই এটাকে ভুল বলবি, নাকি তুই 50,000 পেলে তবে তুই এটাকে ভুল বলবি? এই চয়েসটা কিন্তু তোরই। তো এক্স্যাক্টলি এটাই আলফা নয়, দিস ইজ নট আলফা, কিন্তু আমি বলছি মানে এটার উপরেই আলফাটা ডিপেন্ড করে, আলফার আইডিয়াটা এখান থেকেই আসে। তো তুই নর্মাল ডিস্ট্রিবিউশনের কোন পার্টে, কতটুকু পার্টকে তুই রিজেকশন রিজিয়ন হিসেবে চিহ্নিত করবি, এটা কিন্তু তোর চয়েস। কেমন? এবার যদি তোর অল্টারনেট হাইপোথিসিসটা এইটা হয়, তাহলে কিন্তু আলফা দুভাগে ভেঙে যাবে, আলফা বাই 2 আলফা বাই 2, এবং এটা সিমেট্রিক হবে। তাহলে রিজেকশন রিজিয়নটা দুভাগে ভেঙে যাবে, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা আলফা বাই 2, এই এরিয়া আন্ডার দ্য কার্ভ এটাও আলফা বাই 2, মাঝখানের এই রিজিয়নটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। ঠিক আছে? এবার আরো দুটো অল্টারনেট হাইপোথিসিস আমরা দেখেছিলাম, একটা হচ্ছে মিউ গ্রেটার দ্যান মিউ নট, আরেকটা হচ্ছে মিউ লেস দ্যান মিউ নট। তো সেটার ক্ষেত্রে কি হবে জিনিসটা? যদি মিউ গ্রেটার দ্যান মিউ নট বলে আমার অল্টারনেট হাইপোথিসিসটাকে আমি মনে করি, তাহলে অবশ্যই আলফাটা হবে, মানে কখন আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব? যদি মিউটা খুব বড় হয়। তাহলে আলফা বা রিজেকশন রিজিয়নটা কোন দিকে থাকবে? শুধুমাত্র একটা সাইডেই থাকবে, আর বাকি সাইডটা 1 মাইনাস আলফা হবে। এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্স রিজিয়ন।
আর এইটা যদি অল্টারনেট হাইপোথিসিস হয়, এখানে আমি মনে করছি যে আসলে এটা ছোট, নাল হাইপোথিসিসটা ভুল, অ্যাকচুয়ালটা নালের থেকে ছোট, তখন রিজেকশন রিজিয়নটা হবে বাঁদিকে চলে আসবে, আর অ্যাকসেপ্টেন্স রিজিয়নটা তোর ডান দিকে চলে আসবে। ঠিক আছে, এটা খুব মানে কনসেপ্টটা বললাম আমি, যে তোর জেড স্ট্যাটিস্টিক, জেড টেস্ট, জেড তুই বার করছিস, স্যাম্পল চুজ করছিস, জেড বার করছিস, জেডটা দেখানো যায় যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। জেড এর যে চেহারা তার থেকেও এটা একটু মনে হয় যে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, কেননা আমি মিউ নটকে মাইনাস করছি, তো নর্মাল স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে তাই করে, মিনকে মাইনাস করে তারপর দিয়ে ভাগ করে, ওইটাকে দিয়ে ভাগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে দিয়ে। তো জেড হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, মানে ঘন্টার মতো দেখতে। এবার আলফাটা কি, নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে। তাহলে নাল হাইপোথিসিসকে আমি যদি মনে করি যে নাল হাইপোথিসিসটা আসলে বড্ড ছোট হয়ে যাচ্ছে, তাহলে নাল হাইপোথিসিসকে আমি ভুল বলছি, নাল হাইপোথিসিসটা খুব বড়, মানে আমি হয়তো মনে করছি নাল হাইপোথিসিসটা ভুল আছে, এটা খুব বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি কখন রিজেক্ট করব, তাহলে রিজেকশন এরিয়াটা আমার ডান দিকে চলে আসবে, এবং রিজেকশন এরিয়াটা তো এটাও হতে পারে, এটাও হতে পারে, এটা তোর চয়েস, তুই কতটুকুকে রিজেকশন এরিয়া নিবি, এটা তোর কার্ভ। রিজেকশন এরিয়া তুই এটুকুও নিতে পারিস, তুই এটুকুও নিতে পারিস, কতটুকুকে তুই রিজেকশন এরিয়া নিবি এটা কিন্তু তোর চয়েস। আলফাটা তুই চুজ করবি 5%, মনে কর তুই 5% আলফা চুজ করলে, তাহলে এরিয়াটা হয়তো এতটা, কেউ হয়তো 10% আলফা চুজ করবে, তার ক্ষেত্রে রিজেকশন রিজিয়নটা কিন্তু এইটা, আর বাকিটা হয়ে যাবে অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই ক্লাসটা এতটাই থাক, শনিবারে এটা কমপ্লিট করব। শনিবারে দেখাবো যে এটা তো তুই চুজ করলি যে তুই কখন রিজেক্ট করবি, when will you reject null hypothesis, এটা তুই চুজ করলি যে আমি এই রিজিয়নের মধ্যে থাকলে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। এই রিজিয়নের মধ্যে কি থাকলে, সেই কিটার উত্তরটা হচ্ছে পি ভ্যালু। ঠিক আছে, পি ভ্যালু হচ্ছে by definition, p value is the smallest value of alpha for which we can reject the null hypothesis. তার মানে তুই p ভ্যালুটা বার করলি, যদি আলফা গ্রেটার দেন p হয় তাহলে h নট কে তুই রিজেক্ট করবি, অর্থাৎ ছবিতে p ভ্যালু যদি রিজেকশন রিজিয়নের মধ্যে পড়ে তাহলে তুই নাল হাইপোথিসিসকে রিজেক্ট করবি। p ভ্যালু ইজ দ্য স্মলেস্ট ভ্যালু অফ আলফা, তার মানে আলফাটা কত ছোট হতে পারে, মানে আলফা যত ছোট হবে রিজেকশন রিজিয়ন তো তত কমবে, আলফা আরো ছোট হলে এই, আরো ছোট হলে এই, তো স্মলেস্ট ভ্যালু অফ আলফা যার জন্য আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করি, সেইটাই হচ্ছে আমার পি ভ্যালু। বা একটু ঘুরিয়ে বলতে গেলে আমি একটা রিজেকশন রিজিয়ন ডিফাইন করলাম, তারপর আমি জেড কে ক্যালকুলেট করলাম, কোথায় গেল আমার জেড বা টি, যে যেটা করতে চায়, জেড বা টি সে ক্যালকুলেট করলো, তার উপর ভিত্তি করে সে পি ভ্যালু একটা জিনিস সেটা বের করা যাবে, বের করে দেখাবো পরের দিন। পি ভ্যালুকে আমি ক্যালকুলেট করলাম, পি ভ্যালু যদি রিজেকশন রিজনের মধ্যে পড়ে যায় দেন আই রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। এই হচ্ছে গল্প, এই পার্টটা পরের দিন কমপ্লিট করব। এই মেটেরিয়ালটা খুবই ভালো, এটাতে এক্সাম্পলটা ভালোই আছে, এটা আমি তোদের পাঠিয়ে রাখছি, যেহেতু জিনিসটা একটু কমপ্লিকেটেড, তোরা একবার জাস্ট রিডিং দিয়ে রাখিস বিফোর স্যাটারডে, ঠিক আছে? শনিবারে তাহলে বুঝতে সুবিধা হবে, কেমন? আচ্ছা, কিছু কোশ্চেন কি করবি এর মধ্যে? কনফিউশন তো একটু হবেই, এটা পি ভ্যালুটা পুরো না জানলে পরে আসলে পুরোটা ক্লিয়ার হবে না। কিছু কি বলছিস একটু আরেকবার রিপিট কর, শুনতে পাচ্ছি না।
জেড টেস্টার